জিন, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টটা দাও। জাংকুককে রিসিভ করতে যেতে হবে, তার ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে গেছে। তোমার ছেলেকে তো ভালো করেই চেনো, 1 মিনিট লেট হলেও তার রাগের সীমা থাকবে না। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দাও। এই দিচ্ছি দিচ্ছি, এত চিল্লাচ্ছ কেন? আমি তো রোবট না, মানুষ, আমাকে সকল দিকটা সামলে তো আসতে হবে। চিল্লাচ্ছি কোথায়? শান্তভাবেই তো বললাম তাড়াতাড়ি করো। আসছি, তাড়াতাড়ি আসছি। আমার তো আর 10-12টা হাত নেই যে 10-12টা দিক সামলাবো। এই নাও তোমার ব্রেকফাস্ট, তাড়াতাড়ি খেয়ে আমার ছেলেকে আনতে যাও। কতদিন হয়ে গেল আমার ছেলেটাকে দেখি না, একটু ছুঁয়ে দেখি না। আর দেরি করো না, তাড়াতাড়ি বের হয়ে যাও। আগে ব্রেকফাস্টটা দাও, খেয়ে নেই, তারপর তো বের হবো। হ্যাঁ, এই নাও তোমার ব্রেকফাস্ট। এ কি, এটা আবার কি? ঢ্যাঁড়স বাজি? আর কিছু রান্না করনি? হ্যাঁ করেছি তো, অনেক কিছু রান্না করেছি। এখন এটা খেয়ে নাও। আইটেম তো অনেক রান্না করেছো, গরু, মুরগি, খাসি, পোলাও, রেজালা, অনেক কিছু। তাহলে আমাকে শুধু ভেন্ডি ভাজি কেন দিচ্ছ? আরে ওইটা তো আমি জাংকুকের জন্য স্পেশাল করে বানিয়েছি। আগে সে খাবে, তারপর বাকিরা খাবে, তার আগে আমি কাউকে দিচ্ছি না। এত কিছু রান্না করার পরেও আমাকে শুধু ঢ্যাঁড়স বাজিয়ে দিচ্ছ? একটু মাংস দাও। বললাম না পাবে না এখন, আগে জাংকুক খাবে তারপর দিব। ঠিক আছে, মাংস দিতে হবে না, অন্তত একটু ঝোল। আরে এক কথা তোমাকে কতবার বলতে হয়? বললাম না এখন কিছুই পাবে না, ঢ্যাঁড়স দিয়ে খেলে খাও, না খেলে এটাও নিয়ে নিব। না না থাক, আমি এটাই খাচ্ছি, আমার অনেক খিদে পেয়েছে। আরেম জিনের হাত থেকে প্লেটটা নিতে যাবে, কিন্তু তার আগে সেটা হাত থেকে পড়ে গেছে, আর পড়ে ভেঙে গেছে। এই কি আরেম, এটা তুমি কি করলে? আমার শখের প্লেটটা তুমি ভেঙে ফেলেছো। সরি জিন, আমি ইচ্ছে করে করিনি, তুমি তো ছেড়ে দিয়েছো আমি ধরার আগে। কি বললে? আমি ছেড়ে দিয়েছি? একে তো ভেঙেছো, তারপর আমাকে দোষ দিচ্ছ। আমি তোমাকে মাংস দেব না বলেছি দেখে আমার শখের প্লেটটা তুমি ভেঙে ফেলেছো। আরে তুমি আমাকে ভুল ভাবছো, আমি ইচ্ছে করে করিনি, তুমি তো ফেলে দিলে। হ্যাঁ, এখন তো আমি ফেলে দিচ্ছি। আমার ঘরের সকল জিনিসপত্র তুমি ভেঙে দিচ্ছ। ওই ক্যাবিনেটের দিকে তাকিয়ে দেখো, ওখানে আমার কত শখের জিনিস ছিল কাছে, একটা একটা করে তুমি সবকিছু ভেঙে ফেলছো। পুরো ক্যাবিনেট আমার খালি হয়ে গেছে, চোখে দেখতে পারো না। আর আজকে আমার শখের প্লেটটা তুমি ভেঙে ফেলেছো। এটা কি তোমার বাপে দিয়েছে? আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। জেন, আমি ইচ্ছে করে কিছুই করিনি, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। তোমার হাত থেকেই পড়ে গেছে, আমার হাত থেকে পড়েনি। হ্যাঁ, এখন তো সকল দোষ আমারই, আমি ভেঙেছি, আমি এটা করেছি, ওটা করেছি। আসলে সমস্যা এটা না, সমস্যা হচ্ছে আমি তোমাকে কেন মাংস দেইনি, সেটাই তোমার সমস্যা। খেতে পারছো না বলে আমার প্লেটটা ভেঙে দিয়েছো। আমি তোমাকে চিনি না, তোমার মাথায় তো পুরাই শয়তানি বুদ্ধি রয়েছে। আমি কোথায় ফেসে গেছি? এখন আমি জিনের বকবক শুনলে জাংকুককে ঠিক মতো রিসিভই করতে পারবো না। থাক, আজকে আর খেতে হবে না, যাই আগে তাকে নিয়ে আসি। আরেম চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে যায়, আর জিন বকবক করে যাচ্ছে। আরে মা, কি করছো নাকি? এত সকাল সকাল চেঁচামেচি করছো, আমার ঘুমটাই ভেঙে গেছে। একা একা কার সাথে বকবক করছো? একা কেন বকবক করবো? দেখছিস না তোর বাপে বসে আছে, আমার প্লেটটা ভেঙে ফেলেছে, দেখ কি করেছে। বাবা? কোথায় বাবা? বাবা তো এখানে নেই, কার সাথে কথা বলছো তুমি? কি, তোর বাবা কোথায় চলে গেছে? বুঝতে পেরেছি, লুকিয়ে চলে গেছে। বাড়িতে আসবে না, তারপর দেখাবো মজা। মা, তুমি না পারো বটে, সকাল সকাল চেঁচামেচি করে আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছো। আমি আরেকটু ঘুমাতাম। অনেক ঘুমিয়েছিস, যা গিয়ে তৈরি হয়ে নে, তোর ভাই আসছে। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, আজকে ভাই আসছে। আচ্ছা, ভাইয়ার ফ্লাইট কি ল্যান্ড করে গেছে? হ্যাঁ, ল্যান্ড করে গেছে, তোর বাবা তাকে রিসিভ করতে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। ভাইয়াকে কত কিছু আনতে বলেছিলাম, আমার মেকআপ, সেগুলো যে কখন হাতে পাবো অপেক্ষাই করতে পারছি না। আর ভাইয়াকেও কত বছর পর দেখবো। হ্যাঁ যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমার এখন অনেক কাজ বাকি। তারপর তারা দুজনের কাজে চলে যায়। এদিকে আরেম চলে এসেছে এয়ারপোর্টে জাংকুককে রিসিভ করতে। আরেম ঠিক সময় মতোই চলে এসেছে। ওখানে যাওয়ার সাথে সাথেই জাংকুক এয়ারপোর্ট থেকে বের হয়ে যায়। আজ 5 বছর পর দেশে আসছে জাংকুক। ছোটবেলা থেকে তার বেশিরভাগ সময়টা বিদেশে কেটেছে। আগে পড়াশোনার জন্য বিদেশে থেকেছে, আর এখন বিজনেসের কাজে। 2-3 বছর পর পর সে দেশে ফিরে, কিন্তু এখন লং টাইম হয়ে গেছে, প্রায় 5 বছর পর দেশে এসেছে। জাংকুক তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। প্রায় 5 বছর পর তাদের দেখা হয়েছে। ওয়েলকাম ব্যাক মাই সন, আমি তোমাকে অনেক মিস করেছি। এবার কিন্তু আর যেতে পারবে না, তোমার মা তোমাকে খুবই মিস করে। এবার দেশে বাইরে যেতে হলে আমি যাব। ছোটবেলা থেকে তো বিদেশে কাটিয়েছো বেশিরভাগ সময়, এখন না হয় পরিবারের সাথে কিছুটা সময় কাটাও। আমরা আর কতদিনই বা বাঁচবো বলো? প্লিজ বাবা, এইভাবে বলো না। আর আমি চিন্তা করেছি, এইবার আমি আর কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো। জীবনের অনেকগুলা বছর তোমাদেরকে ছাড়া পার করে দিয়েছি,
এখন আমি আর পার করতে চাই না, তোমাদের সাথেই থাকতে চাই। তুই সত্যি বলছিস জাঙ্কুক? এইবার আর যাবি না? সত্যি বলছি বাবা, এইবার আর তোমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছি না। চলো বাড়িতে। শুনলাম মা নাকি অনেক কিছু রান্না করেছে আমার জন্য। হ্যাঁ, সেটা তো রান্না করেছে। জানিস, এত কিছু রান্না করার পরেও তোর মা আমাকে ঢেঁড়স ভাজি দিয়ে খেতে দিয়েছে। বললাম একটু মাংস দিতে, আরে মাংস তো দূরে থাক, বললাম অল্প একটু ঝোল দাও, তাও দিল না। বললো আমার ছেলে আগে খাবে। সত্যিই বাবা, মাকে নিয়ে আর পারছি না। চলো তাড়াতাড়ি, দুজন মিলে খাবো। হ্যাঁ তাড়াতাড়ি চল, এখনো আমার নাকে মাংসের গন্ধ লেগে আছে। কখন যে খাবো বাবা? এত লোভ কিন্তু ভালো না, তারপর দেখা যাবে আমি সবকিছু শেষ করে দিয়েছি, তুমি আর খেতেই পেলে না। তারা বাপ ছেলে দুজন মজা করতে করতে বাড়ি ফিরেছে। জিন এত বছর পর নিজের ছেলেকে দেখে তো আবেগপ্রবল হয়ে গেছে, ইচ্ছে মতো কান্না করেছে। জিন তো তার মন ঠিক করে ফেলেছে, এবার যত যাই কিছু হয়ে যাক না কেন, জাঙ্কুককে আর দেশের বাইরে যেতে দেবে না। আমি কিন্তু বলে দিচ্ছি জাঙ্কুক, এবার আর কোথাও যাওয়া হচ্ছে না। অনেক কাটিয়েছিস, আর না, আমি আর এবার তোকে কোথাও যেতে দেব না। ঠিক আছে, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমার সাথেই থেকে যাব। সত্যি বলছিস তো? হ্যাঁ মা, সত্যি বলছি। ওয়াও ভাইয়া, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমাদেরকে ছেড়ে আর যাচ্ছ না, আমাদের সাথেই থাকছো। আমাকে নিয়ে কিন্তু প্রচুর ঘোরাঘুরি করতে হবে। তোমার সাথে আমার কিন্তু তেমন একটা সময় কাটানো হয়নি, তাই কিন্তু আমাকে নিয়ে অনেক ঘুরতে হবে। ঠিক আছে পাগলি বোন আমার, আমি তোকে নিয়ে অনেক ঘুরবো, সমস্যা নেই। ভালো হয়েছে তোমরা সবাই এখানে আছো। যে হোক ফোন করেছিল, ছোট দেবর যে ফোন করেছিল, তা কি বললো? বলেছে জাঙ্কুককে নিয়ে গ্রাম থেকে ঘুরে আসতে। এত বছর পর ছেলে দেশে এসেছে, সেই শুনে যে হোক আমাকে ফোন করেছে গ্রাম থেকে জাঙ্কুককে নিয়ে ঘুরে আসতে। আর তুমি কি বলেছো? আমরা যাচ্ছি তো? না, আমি এখনো জানাইনি। জাঙ্কুক যাবে কিনা সেটা তো জানি না। বাবা, তোমার কি আমার কাছ থেকে পারমিশন নিতে হবে? আঙ্কেলকে বলে দাও ফোন করে, আমরা সবাই যাব গ্রামে। জাঙ্কুক, তুই গ্রামে যাবি? সত্যি বলছিস? হ্যাঁ মা, আমি যাব। কেনই বা যাব না? গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগবে। কিন্তু গতবার আমি যখন বলেছিলাম তখন তো মানা করেছিলি, বলেছিলি গ্রামে যাবি না, গ্রামে কারেন্ট থাকে না, এটা ওটা সেটা গরম আরো কত কিছু। তা এখন যে নিজে থেকে যেতে যাচ্ছিস, ব্যাপার কি? ব্যাপার কিছুই না, এই শহরের চার দেওয়ালে থাকতে থাকতে বোর হয়ে গেছি, তাই এখন একটু প্রাকৃতিক কিছু অনুভব করতে চাই। যদি তোমরা না যেতে চাও তাহলে ঠিক আছে, আমি যাব না। আরে না বোকা, আমরা কেন যাব না? আমরা তো অবশ্যই যাব। আমরা তো শুধুমাত্র তোর জন্য অপেক্ষা করছিলাম, তুই যাবি কিনা সেটা তো আমরা জানতাম না। এখন যখন রাজি হয়ে গেছিস তাহলে আমরা কালকেই চলে যাব, আর পাক্কা 1 মাস থেকে আসবো। কি বলিস? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমরা সবাই গ্রামে যাচ্ছি। ওয়াও, একের পর এক খুশির সংবাদ। যাই, আমার রুমে যাই, গিয়ে বেস্টিকে একটা ফোন করে সবকিছু বলতে হবে। জিমিনা তার রুমে চলে যায়, আর তারা কিছুক্ষণ তারা পারিবারিক সময় কাটিয়েছে। অন্যদিকে গ্রামে আয়ু, তে কোথায় বলতো? সে কখন থেকে খুঁজছি, তার জন্য আমি রসগোল্লা নিয়ে এসেছি। কোথায় গেল বলো তুমি? এটা তোমার মেয়েকে এত সহজে ঘরে বসে থাকবে যে হোক? আমি সেই সকাল থেকে খুঁজছি, কোথায় আমার কাজে একটু সাহায্য করবে, তা না সারাদিন টই টই করে ঘুরে বেড়াচ্ছে। দেখো গিয়ে কোথায় আছে। কোথায় আছি মানে? বাড়িতে তো আছি, আমাকে দেখতে পারছো না? শুধু শুধু আমার নামে বাবার কাছে নালিশ করছো। তুমি যে কেমন মেয়ে সেটা তোমার বাবা খুব ভালো করেই জানে। সারাদিন তো মনে হয় না একটা সেকেন্ডের জন্য তোকে বাড়িতে পাওয়া যায়, কারো না কারো পিছে লেগে থাকিস, আর মানুষ এসে আমার বাড়ি বয়ে এসে নালিশ করে যায়, আপনার মেয়ে এটা করেছে ওটা করেছে আরো কত কি। কবে ভালো হবি বলতো? বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি? কি বললে মা তুমি? বিয়ে আমি করব? কখনো না, শ্বশুর বাড়ি তো অনেক দূরে, এটা বললে হচ্ছে না। আমি পাত্র দেখছি, যত তাড়াতাড়ি সম্ভব তোকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করছি, না হলে আর তো শিখতে হবে না, অনেক জ্বালিয়েছিস। এখন একটু ভার্সিটির হ, মেয়ে মানুষদের এত উড়াউড়ি করতে নেই। বাবা, তুমি তোমার বউকে কিছু বলবে? না আমি বলবো, দেখো তো আমার মাথাটা কি করে খাচ্ছে। আচ্ছা মামনি, শান্ত হও। আয়ু, তাকে এভাবে বকো না, মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে, কিছুদিন পর শ্বশুর বাড়ি চলে যাবে, তারপর আর কোথায় পাবে বলো? বাবা, তুমিও মায়ের সাইড টানছো, আমাকে বিয়ে দিয়ে বিদায় করে দিবে? বিদায় করবো কেন? তোর বয়স হচ্ছে না? একদিন না একদিন তো তোকে বিয়ে করতেই হবে। না, আমি বিয়ে করব না, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা বাবা ঠিক আছে, পরটা পরে দেখা যাবে, এখন এই নে, আমি তোর জন্য তোর প্রিয় রসগোল্লা নিয়ে এসেছি, খেয়ে দেখ তো কেমন হয়েছে। ওয়াও বাবা, তুমি আমার জন্য রসগোল্লা নিয়ে এসেছো, ইউ আর দ্য বেস্ট। আমি যখন যেটা বলেছি চোখের পলকে আমাকে এনে দিয়েছো। হ্যাঁ এনে তো দিয়েছে, এভাবে খাইয়ে খাইয়ে তো তোমার জিহ্বাটা লম্বা করে ফেলেছে, তাই কখন কি বলতে হয় জিহ্বাতে একটু আটকায় না। পাশের বাড়ি গিয়ে কি বলে এসেছিস তুই? কি বলেছি? কিছু তো বলিনি। হ্যাঁ, তুই তো খুব ভালো মেয়ে, তোর মতো আর 5টা মেয়ে এই গ্রামে নেই, তার জন্যই তো পাশের বাড়ির গাছ থেকে
আম চুরি করে আমার নামে বলে এসেছিস আমি নাকি বলেছি তোকে আম আনতে, তাই না? ওই বুড়িটা এসে অলরেডি তোমার কাছে নালিশ করে গেছে। দেখো তোমার মেয়ের কথা শোনো, মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেটা। আরে তোমরা দুজন কি শুরু করেছো? শান্ত হও। আর শোনো, কালকে কিন্তু বাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করবে। আরএম ভাই আসছে আর তার ছেলে জাঙ্কুক আসবে। কি বলছো কি? জাঙ্কুক গ্রামে আসবে এত বছর পর? হ্যাঁ জাঙ্কুক আসবে, সে রাজি হয়েছে। তাহলে তো অনেক কাজ করতে হবে। তাহলে শোনো, তার পছন্দ মতো সকল কিছু তুমি কিনে নিয়ে এসো। আমি ঘরদোর পরিষ্কার করে রাখবো, কোনো কিছুর ত্রুটি যেন না হয়। আজ কত বছর পর ছেলেটা আমাদের বাড়িতে আসছে। ছোটবেলায় এসেছিল, গ্রাম কেমন সে তো জানেই না। তাই বলছি সবকিছু ঠিকঠাক মতো করো, ওর যেন খুব ভালো লাগে। কোনো বিষয়ে যেন নালিশ করার সুযোগই না পায়। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আয়ু। আমি সকল প্ল্যান করে ফেলেছি। যাই, আমার অনেক কাজ আছে। হ্যাঁ যাও, আমার অনেক কাজ আছে। বাড়ি ঘরদোর গোছাতে হবে। যাই, আমিও যাই। যাক বাবা, দুজন তো দুদিকে চলে গেছে। আমি যে এখানে দাঁড়িয়ে আছি এক সেকেন্ডের জন্য ভুলে গেছে কি এমন মহারাজা আসছে রে বাবা, যার জন্য এত আয়োজন। বক বক করতে করতে নিজের কাজে চলে যায়। আর পরের দিন তারা সবাই চলে এসেছে। আরএম, জিমিনা আর জিন তার আগে চলে গেছে। আর জাঙ্কুক পেছনে ফোনে কথা বলতে বলতে আসছিল। যেই না ফোনটা কেটে বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই কার সাথে ধাক্কা লেগে পড়ে যায়। বাহিরে বৃষ্টির পানি পড়ে পুরো কাদামাখা মাটি হয়ে গেছে। জাঙ্কুকের তের সাথে ধাক্কা লেগেছে, সোজা গিয়ে কাদায় পড়ে আটতে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের এমন অবস্থা দেখে তে তো হাসতে হাসতে প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর এইদিকে জাঙ্কুকের মেজাজটাই তো খারাপ হয়ে গেছে। একে তো দৌড়ে এসে ধাক্কা দিয়েছে, তার উপর কাদার মধ্যে ফেলে দিয়েছে। হোয়াট দ্য হেল, আর ইউ ব্লাইন্ড? চোখে কি দেখতে পাও না কি করে হাঁটতে হয় সেই শিক্ষাটা নেই তোমার? এই যে মিস্টার, আপনার সাহস তো কম না, আপনি আমার উপর চেঁচামেচি করছেন। এটা আমার বাপের বাড়ি, এখানে আমি চোখে চশমা লাগিয়ে হাঁটবো, চোখ বন্ধ করে হাঁটবো, যেভাবে খুশি হাঁটবো। আপনি বলার কে? আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে তো এর আগে এখানে দেখিনি। দেখার জন্য চোখ থাকা দরকার। আর তোমার তো মনে হচ্ছে সেই জিনিসটাই নেই। আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছেন। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করছেন। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। কি বললে তুমি? আমাকে এখান থেকে বের হয়ে যেতে বলছো? তোমার সাহস তো কম না, বেয়াদব মেয়ে। কি করে কথা বলতে হয় জানো না? এই বাড়িটা যদি তোমার হয়েও থাকে, তাহলে একজন গেস্টের সাথে কি করে কথা বলতে হয় সেই শিক্ষাটা তোমার নেই? না, আমার শিক্ষা নেই, আপনার তো অনেক শিক্ষা। তাই আপনার শিক্ষা নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যান। আমার বাড়ির ভিতরে একদম আসবেন না বলছি। হু দ্য হেল আর ইউ? জামার তোমার কথা শুনতে হবে? তোমার মতো একটা বেয়াদবের কথা আমি শুনবো? নেভার। আমাকে বেয়াদব বলা, তাই না? দাঁড়ান, এমন শিক্ষা দিব যে বাপের জীবনে ভুলতে পারবেন না। এটা বলেই তের পাশে থাকা একটা বৃষ্টির পানি জমা বালতি তুলে নিয়েছে আর সেটা সোজা জাঙ্কুকের গায়ে ঢেলে দিয়েছে। জাঙ্কুক তো ভিজে একাকার হয়ে গেছে। একে তো কাদার মাঝে, তার উপর পানি দিয়েছে। এবার একটা জাতা অবস্থা হয়ে গেছে তার। হোয়াট দ্য হেল, তোমার এত বড় সাহস যে তুমি আমার গায়ে ময়লা পানি ঢেলে দিয়েছো? হ্যাঁ ঢেলেছি, বেশ করেছি। আমার সাথে রাখতে আসা, তাই না? এখন বোঝেন কেমন মজা। আরে কি হয়েছে তে? এত চেঁচামেচি কার সাথে ঝগড়া করছিস তুই? একটা মেয়েটাকে চুপচাপ থাকতে পারিস না? দেখো মা, এই লোকটা কোথা থেকে এসেছে? আমার বাড়িতে এসে আমাকে বেয়াদব বলছে। নিজে এখানে রোবটের মতো দাঁড়িয়েছিল, যেই না ধাক্কা লেগে পড়ে গেছে অমনি আমাকে ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছে। এ কি জাঙ্কুক, তুমি? তোমার এই অবস্থা কি করে হলো? তে এ কি করেছিস তুই? বেশ করেছি। এই লোকটা আমার সাথে বেয়াদবি করছিল, আমাকে বেয়াদব বলেছে। তোমার মেয়েকে বেয়াদব বলেছে মা, এর জন্যই ওনাকে শাস্তি দিয়েছি। একদম ঠিক হয়েছে। আরে তে এটা তুই কি করেছিস? ওই তো জাঙ্কুক, ওই তো আমাদের বাড়িতে আসার কথা ছিল, তুই কি ভুলে গেছিস? জাঙ্কুক বাবা, তুমি তের কথায় কিছু মনে করো না। ইস কি একটা অবস্থা হয়ে গেছে। আসো, আমি তোমাকে তুলে দিচ্ছি। না মামুনি, তুমি ওখানেই দাঁড়াও, এখানে আসলে তুমি পড়ে যাবে। আমি উঠছি। জাঙ্কুক অনেক কষ্টে কাদা থেকে উঠে দাঁড়ায়। তখনই তার মা আসে। এ কি জাঙ্কুক, এ কি অবস্থা হয়েছে তোর বাবা? কি করে পড়ে গেছিস তুই? আমি পড়ে যাইনি মা, এই মেয়েটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ফেলে তো দিয়েছে, তারপর আমাকে হেল্প না করে আমার সাথে ঝগড়া করছিল। এমন বেয়াদব মেয়ে আমি আমার জীবনে একটাও দেখিনি। আর মামুনি, ও কি বলছিল? ও নাকি তোমার মেয়ে? জাঙ্কুক বাবা, তুই এই মেয়েটার কথাই কিছু মনে করিস না। ওর মাথা মনে কর যে অর্ধেক খারাপ হয়ে গেছে, কারোর কথাই শুনে না। তার সাথে লাগতে গেলে আরো 100টা কথা শুনিয়ে দিবে। আজ এত বছর পর তুই আমাদের বাড়িতে আসলি জাঙ্কুক, আর প্রথম দিনে তুই তোর সাথে বেয়াদবি করে ফেলেছে। ওর হয়ে আমি তোর কাছে মাপ চাইছি। মামুনি, তুমি কেন মাপ চাইছো? মাপ চাইতে হলে এই মেয়েটা চাইবে। ও আমার সাথে
সাথে বেয়াদবি করেছে, তাই সরি বললে ওকেই বলতে হবে, ওকে শিক্ষা দিতে হবে। আমি তোমাকে সরি বলবো? নেভার। তুমি আমাকে অপমান করেছো, এখন বাড়ির সবার সামনে আমাকে খারাপ বানাচ্ছো। আমার মা আমাকে অপমান করছে শুধুমাত্র তোমার জন্য, আর তুমি আশা করছো যে আমি তোমাকে সরি বলবো? কখনোই না। সে তুমি যাই হও না কেন, যেখান থেকে খুশি আসো না কেন, আমার কিছু যায় আসে না। এই তে কারোর কাছে মাথা নিচু করে না। তে এবার বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই এক্ষুনি জাঙ্কুককে সরি বল। সরি মা, আমি তোমার এত ভালো মেয়েও না যে তোমার সব কথা শুনবো আমি, আর স্পেশালি এই লোকটাকে আমি সরি বলবো? কখনো না। তে ভেঙচি কেটে ওখান থেকে চলে যায়। দেখেছো মামুনি, ও কেমন বেদব? আমাকে সরি বলার তো দূরে থাক, আর কতগুলা কথা শুনে গেছে। ওর কথায় তুই কিছু মনে করিস না বাবা, আয় আমার সাথে আয়, তাড়াতাড়ি কাপড়গুলো চেঞ্জ করে নে, নাহলে ঠান্ডা লেগে যাবে। তারপর জাঙ্কুক তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। বিকালে তে বাড়িতে এসে তার বাবার কাছে অনেকগুলো বকা খেয়েছে। তে, এটা কিন্তু আমি তোর কাছ থেকে একদমই আশা করিনি। জাঙ্কুক তোর চাচাতো ভাই, তার সাথে তুই এটা কি করে করতে পারলি? ছেলেটা এত বছর পর আমাদের বাড়িতে এসেছে, আর তুই তার সাথে এমনটা করলি? সরি বাবা, আমি ইচ্ছে করে কিছু করিনি, উনি তো আমার সাথে ঝগড়া করছিল। আর তুমি তো জানোই আমার একবার মাথা গরম হয়ে গেলে আমি কি বলি না বলি বা কি করি আমার খেয়াল থাকে না। আমাকে সরি বলে কি হবে? যার সাথে খারাপ ব্যবহার করেছো তার কাছে গিয়ে মাপ চাও, এক্ষুনি যাও। আর খালি হাতে একদম যাবে না। তোমার মা জাঙ্কুকের জন্য স্যুপ তৈরি করেছে, তাকে গিয়ে এটা দিয়ে এসো আর তাকে সরি বলে এসো। তে মাথা নাড়িয়ে ওখান থেকে চলে আসে। জাঙ্কুকের জন্য স্যুপ নিয়ে তার রুমের কাছে পৌঁছে যায়। সে কখন থেকে দরজায় নক করছে, কিন্তু জাঙ্কুক দরজা খুলছে না। তে এখন বিরক্ত লাগছে, তাই আর অপেক্ষা না করে সোজা রুমের ভিতরে ঢুকে যায়। দেখে জাঙ্কুক বিছানায় শুয়ে আছে। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে। জাঙ্কুক খালি গায়ে শুয়ে আছে, আর তে তো হা করে তাকিয়ে আছে। ছেলেটা যেমনই হোক না কেন, দেখতে কিন্তু বেশ। কি ব্যাপার, তুমি আমার রুমে কি করছো? কার রুমে আসতে গেলে যে পারমিশনের প্রয়োজন হয় সেটা তুমি জানো না? দেখুন, আমি কিন্তু আপনার সাথে এখানে সরি আপনি কেন বলছি? তুমি তো আমার চাচাতো ভাই, তাই আপনি বলার কোনো প্রশ্নই আসে না। দেখো, এখানে আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি। মা এই স্যুপটা তোমার জন্য পাঠিয়েছে, আর সকালবেলা যা হলো তার জন্য সরি। আমার এমনটা করা উচিত হয়নি। আমারই একটু সচেতন হওয়ার দরকার ছিল। ওইভাবে তাড়াহুড়ো করে না গেলে তোমার সাথে ধাক্কা লাগতো না, তাই সরি। যা হয়েছে ভুলে যাও। আজকে থেকে আমরা নতুন করে একটা সম্পর্ক শুরু করব, ভাই বোনের সম্পর্ক, ঠিক আছে? কি বললে? তুমি আমাকে সরি বলতে এসেছো? তার নিচে যখন মামুনি বলছিল আমাকে সরি বলতে, তখন তো বলনি, অ্যাটিটিউড দেখিয়ে চলে গেছো। তাহলে এখন কেন এসেছো? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই তোমার কাছে সরি বলেছি। যা হয়ে গেছে ভুলে যাও। সব না হয় ঠিক আছে, কিন্তু সকালবেলা আমার সাথে যেটা হলো সেটা কি? ওই যে বললাম সরি, ভুলে যেতে। হ্যাঁ, বলা তো যাবেই, কিন্তু আমার একটা ছোট কাজ আছে, এটা আমি করে নেই, তারপর আমি ভুলে যাব সবকিছু। কাজ? কিসের কাজ? জাঙ্কুক সোজা তে সামনে চলে আসে। তে প্লেট থেকে সুপের বাটিটা নিয়ে তে মাথায় ঢেলে দিয়েছে। হোয়াট? এটা তুমি কি করেছো? আমার মাথায় তুমি সুপ ঢেলে দিয়েছো কেন? ওই যে বললাম কিছু একটা কাজ বাকি ছিল। তুমি যেমন আমার গায়ে বৃষ্টির ময়লা পানি ঢেলে দিয়েছিলে, তেমনি আমার কাছে তো আর বালতিতে পানি নেই, তাই সুপটা ছিল সেটা আমি তোমার মাথায় ঢেলে দিয়েছি, হিসাব বরাবর। তোমার এত বড় সাহস যে তুমি আমার গায়ে সুপ ঢেলে দিয়েছো? এখানে আমি তোমার সাথে ভাব করে নিতে এসেছিলাম, তোমাকে সরি পর্যন্ত বলেছি, আর তুমি কিনা উল্টো আমার গায়ে সুপ ঢেলে দিয়েছো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মা, মামুনি, তোমরা কোথায়? তাড়াতাড়ি এখানে আসো। তে, তোর সমস্যা কি? সারা বাড়ি তোর মাথায় না করলে কি পেটের ভাত হজম হয় না? এদিকে আসো মা, আগে বিচার করবে, তারপর তুমি বলবে যে আমি চেঁচামেচি কেন করছি। দেখো আমাকে কি করেছে, দেখো, এই স্যুপটা আমার গায়ে ঢেলে দিয়েছে। স্যুপ ঢেলে দিয়েছে? তা সে তো এমনি এমনি তোর মাথায় স্যুপ ঢালবে না। তা জাঙ্কুক, কি হয়েছে রে? ওর মাথায় এভাবে স্যুপ ঢাললি কেন? সকালে কি হয়েছিল সেটা তো তুমি জানোই মামুনি। সে আমার গায়ে ময়লা পানি ঢেলে দিয়েছিল, তাই এখন আমি তার মাথায় স্যুপ ঢেলে দিয়েছি। সে আমার কাছে এসে সরি বলেছে, আর বললো সবকিছু ভুলে যেতে। এখন তো হিসাব বরাবর, তাই সবকিছু ভুলে যাওয়াই উচিত, তাই না? তে অগ্নি দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, আর মনে মনে বকাঝকা করছে। শালা বাদর, তোর এত বড় সাহস যে তুই আমার গায়ে স্যুপ ঢেলে দিয়েছিস। এই তে কখনো কারোর কাছে মাথা নিচু করে না। আজকে বাবা বলেছি বিদায় তোর কাছে সরি বলেছি, না হলে তোকে সরি তো আমি কখনোই বলতাম না। তোর সাথে এসেছিলাম ভাব করে নিতে, কিন্তু তুই আমার কথা শুনলি না। আমার সাথে ভাবনা করে উল্টো আমাকে রাগিয়ে দিয়েছিস। এখন বুঝবি কত ধানে কত চাল।
এই বাড়িতে তুই যতদিন আছিস তোর জীবনটা আমি নরক বানিয়ে ছাড়বো, আমার প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। তাই কিছু বলে না, রাগ করে ওখান থেকে চলে যায়। আর এদিকে জাঙ্কুক মুচকি মুচকি হাসছে। রাতের বেলা খাবার টেবিলে সবাই খাওয়া দাওয়া করছিল। জাঙ্কুকের জন্য স্পেশাল কিছু আইটেম ছিল, সেগুলো তার প্লেটে পরিবেশন করা হয়েছে। যে না জাঙ্কুক তার ফেভারিট খাবারটা মুখে দিয়েছে, অমনি যেন তার সারা মুখটা জ্বালা পোড়া করতে শুরু করে দিয়েছে। অনেক ঝাল ছিল খাবারটা, পুরো মুখ তো টমেটোর মতো লাল হয়ে গেছে। আর আড়ালে তে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সে এই কাজটা করেছে, জাঙ্কুকের খাবারে মরিচের গুঁড়ো দিয়েছে। জাঙ্কুক বাবা তোর কি হয়েছে, এত ঝাল কি করে লাগলো? আমি তো খাবারে কোনো ঝাল দেইনি। না মামুনি, ঠিক আছে, আমাকে একটু পানি পানি দাও, নাহলে একটু বরফ দাও, অনেক ঝাল। জাঙ্কুকের তো নাজেহাল অবস্থা হয়ে গেছে, পুরা মুখ লাল হয়ে গেছে। ঝাল কি সহ্য করা যায়? তার মাথা ঘুরছে। সবাই মিলে তার মাথায় পানি টানি দিয়ে ঠিকঠাক করেছে। এই যে আড়ালে দাঁড়িয়ে হাসাহাসি করছিল, জাঙ্কুক সেটা দেখে ফেলেছে। মিস্তি, এই কাজটা তাহলে তোমার? তুমি আমার খাবারে ঝাল দিয়েছো, আমার পেছনে লাগতে এসেছো? এই জিওন জাঙ্কুকের পেছনে কাজটা তুমি একদম ঠিক করনি, এর শাস্তি তোমাকে পেতেই হবে। দৌড়ে ওখান থেকে পালিয়ে গেছে। এর মাঝে 2 দিন পার হয়ে গেছে। জাঙ্কুককে মরিচের গুঁড়া খাওয়ানোর পর 2 দিন আর কিছু করেনি, জাঙ্কুককে জাঙ্কুকের মতো ছেড়ে দিয়েছে। কিন্তু এদিকে জাঙ্কুক ভিতরে ভিতরে জ্বলছে। সে আছে প্রতিশোধের নেশায়। কি করে থেকে শাস্তি দেওয়া যায় সেই চিন্তাই করছে। কি করা যায়, মেয়েটাকে একটা শাস্তি দিতে হবে, খুব বার বেড়ে গেছে। আমার খাবারে মরিচের গুঁড়ো দেওয়া, দেখাচ্ছি মজা। কি করা যায় চিন্তা করে তো পাচ্ছি না। আচ্ছা জিমিনা শোন তো, তোকে কিছু প্রশ্ন করি, ঠিকঠাক উত্তর দিবি। তুই না বললি তে তোর বেস্টি? হ্যাঁ ভাইয়া, তে তো আমার বেস্টি। তার সাথে আমি দেখা না করতে পারি, কিন্তু ফোনে আমাদের সবসময় যোগাযোগ হয়। ও, তাহলে তুই তো তার সকল পছন্দ অপছন্দের সকল কিছুই জানিস, তাই না? হ্যাঁ ভাইয়া, সবকিছুই জানি। কিন্তু কেন এইসব প্রশ্ন তুমি আমাকে কেন করছো? প্রয়োজন আছে, তার জন্যই বলছি। আচ্ছা বলতো তার কি কি পছন্দ বা তার সব থেকে ফেভারিট জিনিস কি? তারপর জিমিনা তের ব্যাপারে সকল কিছু জাঙ্কুককে বলতে লাগে। তার কি ভালো লাগে, তার কি কি হ্যাবিট আছে, সকল কিছু। এবার কি হবে মিস্তে তোমার? আমার পেছনে রাখতে এসেছিলে, আমার জীবনটা তুমি নরক বানিয়ে ছাড়বে? এখন তো নিজেকে বাঁচিয়ে দেখাও, তারপর না আমার পেছনে লাগবে। জাঙ্কুক ডেভিল হাসি দিয়ে তের রুমের দিকে চলে যায়। তের ঘুম ভীষণ পছন্দ, ঘুমের মাঝে কেউ তাকে ডিস্টার্ব করুক তা একদম পছন্দ না। এখন তো রাত হয়ে গেছে, তে ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিল। জাঙ্কুক চুপি চুপি তের রুমে আসে এবং একটা সিক্রেট অ্যালার্ম ট্রেকার লাগিয়ে দিয়েছে, যেটা তে বালিশের নিচে জাঙ্কুক রেখে গেছে। আজকে মনে হচ্ছে তোমার ঘুমটা বেশ ভালো হবে তে, ঘুম তোমার খুব পছন্দ তাই না? আজকে এমন ঘুম ঘুমাবে যে সারা জীবন মনে থাকবে। জাঙ্কুক বেশ কয়েকটা অ্যালার্ম তের ঘরে ফিট করে দিয়ে গেছে। জাঙ্কুকের কাজ হয়ে গেলে সে তের রুম থেকে বের হয়ে যায়। তে ফ্রেশ হয়ে এসে তার রাতের কাজ কাম করে শুয়ে পড়েছে বিছানায়। আজকে আমার উপর প্রচুর ধকল গেছে, অনেক কাজ করে ফেলেছি, চোখে তো অনেক ঘুম এসেছে। যাই একটা ভালো করে ঘুম দেই, একবার সকাল 10টা বাজে উঠবো। তে বিছানায় শুয়ে 2 মিনিটের মাঝে ঘুমিয়ে পড়েছে। রাত্রি 3টা বাজে। অ্যালার্মের শব্দে তে ঘুম ভেঙে গেছে। সে তাড়াতাড়ি করে বিছানায় উঠে বসে। রীতিমতো সে ভয় পেয়ে গেছে, কারণ অ্যালার্মটা হরর মিউজিক ছিল। রাতের বেলা প্রচুর ভয় পায়, তার ভূতের ভয় রয়েছে। কি এসব কি সাউন্ড হচ্ছে? এত রাতে শব্দ কোথা থেকে আসলো? দেখি কয়টা বাজে, রাত্রি 3টা বেজে গেছে। এই টাইমে এত সাউন্ড কি করে হচ্ছে? এর ভীষণ ভয় লাগছে। তারপরেও নিজের মাঝে কিছুটা সাহস এনে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ পর আরো একটা সাউন্ড হয়। এইবার তো তার প্রচুর ভয় হচ্ছে, ভয়ে তার হার্টবিট বেড়ে গেছে। এসব আজকে আমার সাথে কি হচ্ছে? এই ধরনের সাউন্ড কোথা থেকে আসছে? কি অদ্ভুত। না না, আজকে আর এখানে ঘুমাবো না, যাই মার কাছে চলে যাই। তার ফোনটা নিয়ে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায়। তার মার রুমে যাচ্ছিল, তখনই সে অনুভব করে তার পেছনে কে একজন আসছে। তার সারা শরীর ঘেমে গেছে, তার কপাল গড়িয়ে ঘাম ঝরছে। সে আর পিছনে না তাকিয়ে এক দৌড়ে তার মার রুমে চলে যায়। কেমন দিলাম মিস্তে? এটা তো মাত্র শুরু হলো, রাতে ঘুম আমি তোমার কেড়ে নিয়েছি, এরপর কি কি করব সেটাই দেখো। জাঙ্কুক মুচকি হেসে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে একটি ব্রেকফাস্ট করে 1 কাপ কফি নিয়ে এসেছে খাবে বলে। তার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হাতে কফি মগ। পরিবেশটা খুবই সুন্দর, মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যে না 1 চুমুক কফি তার মুখে দিয়েছে, অমনি যেন তার সারা শরীর জ্বলতে শুরু করেছে। তার মুখটা পুরো জ্বলে যাচ্ছে ঝালে। তে
লাফালাফি করছে। রুমের ভিতরে পানি খুঁজতে থাকে, কিন্তু রুমে পানি নেই। ওয়াশরুমে যায় পানির জন্য, কিন্তু ওয়াশরুমেও পানি ছিল না। তাই দৌড়ে ডাইনিং রুমে চলে আসে ফ্রিজের কাছে বরফ নিবে। কি আশ্চর্য ব্যাপার, ফ্রিজের মাঝেও বরফ ছিল না। তে অবাক হয়ে গেছে, একে তো ঝালে তার মুখ পড়ে যাচ্ছে, আর কোথাও পানি বা বরফ পাচ্ছে না সে। তখনই দেখে জাঙ্কুক পানি খেতে খেতে বাড়ির ভিতরে আসছে। তে এক দৌড়ে জাঙ্কুকের কাছে চলে যায়, তার কাছ থেকে পানির বোতলটা নিতে যায়, কিন্তু জাঙ্কুক কিছুতেই তার পানির বোতলটা তেকে দিতে চাচ্ছে না। তে নেওয়ার জন্য অনেক কাড়াকাড়ি করছে, কিন্তু তারপরেও পারছে না। তে বেচারি কি করবে, এবার তো তার প্রচুর ঝাল লেগে গেছে। এই টাইমটায় তার মাথা ঠিকঠাক কাজ করছে না। এখন তার মাথায় একটাই চিন্তা, কি করে তার ঝালটা কমানো যাবে। তাই সে আর এক সেকেন্ডও চিন্তা করেনি। জাঙ্কুককে সামনে পেয়ে তার শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে এবং তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়েছে। জাঙ্কুকের চোখ তো বড় বড় হয়ে গেছে, হাতে থাকা পানির বোতলটা পড়ে গেছে। এমন একটা পরিস্থিতি যে তৈরি হবে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। না তে চিন্তা করেছে, আর না জাঙ্কুক কখনো করেছে। প্রায় 5 মিনিট পর তে জাঙ্কুককে ছেড়ে দিয়েছে। জাঙ্কুকটা এখনো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, এক ফোঁটাও নড়াচড়া করছে না। আর তে সে এখন কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু যখনই মনে পড়লো যে সেটা কি করেছে, সেও অবাক চোখে জাঙ্কুকের দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। লাইক সিরিয়াসলি সে জাঙ্কুককে কিস করেছে। একে তো অবাক হচ্ছে, আর দ্বিতীয়ত সে লজ্জায় মরে যাচ্ছে। জাঙ্কুকের চোখের দিকে আর চোখ রাখতে পারছে না, তাই দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। প্রায় 20 মিনিট যাবৎ জাঙ্কুক ওভাবেই দাঁড়িয়ে আছে। তার পাশ দিয়ে জিবিনা যাচ্ছিল। ভাইয়া, এই ভাইয়া, তোর কি হলো রে? এভাবে চোখ বড় বড় করে কোথায় তাকিয়ে আছিস? এটা কি হলো জিবিনা? তুই আমাকে দেখি করেছে, আবারও কি তোর সাথে কিছু করেছে নাকি? আর তোর ঠোঁটে কি হয়েছে, এভাবে ফলে আছে কেন? জাঙ্কুক কিছু বলতে পারছে না, সে লজ্জায় লাল হয়ে গেছে। দৌড়ে নিজের রুমে চলে আসে আর সোজা চলে যায় ড্রেসিং টেবিলের সামনে। আয়নায় গিয়ে নিজের চেহারা দেখছে। নিজের চেহারা তো দেখছে না, নিজের ঠোঁটগুলা দেখছে, যেটাতে আর্ট করে গেছে, একদম ফুলে লাল হয়ে গেছে। জাঙ্কুক আলতো করে তার ঠোঁটগুলা টাচ করে। এটা কি ছিল? সে আমাকে কিস করেছে আর আমি তাকে কিছুই বলতে পারলাম না। আমার তো রেগে যাওয়ার কথা, তাকে তো আমার বকাঝকা করা উচিত ছিল, কিন্তু আমি সেটা কেন করলাম না? স্তব্ধ হয়ে কেন দাঁড়িয়েছিলাম? তেল কফিতে জাঙ্কুক মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিল আর সকল পানি সরিয়ে রেখেছে। সে ইচ্ছে করে পানি নিয়ে তের সামনে দিয়ে যাচ্ছিল, যেন তে তার কাছে এসে পানি চায় আর সে তাকে টিচ করবে। কিন্তু তেকে পানি না দিলে সে যেমন একটা কাণ্ড করে বসবে, জাঙ্কুকের কোনো আইডিয়াই ছিল না। তে বাড়ি থেকে দৌড়ে বের হয়ে আসে, একটা গাছের নিচে বসে আছে আর কিছুক্ষণ আগে সে কি করলো সেটাই চিন্তা করছে। সে যতবার চিন্তা করছে ঠিক ততবারই তার গালগুলা পুরো টমেটোর মতো লাল হয়ে যাচ্ছিল। ইস তে, এটা তুই কি করেছিস? ঝাল লেগেছে ভালো কথা, তাই বলে সোজা তুই তাকে কিস করে বসবি? ইস কি লজ্জা, কি লজ্জা। এখন আমি তাকে ফেস করবো কি করে? তাই সামনে তো আমি পড়তে পারবো না, চোখে চোখ রেখে কি করে কথা বলবো? ইস কি একটা অবস্থা হয়ে গেছে। আমার কফি, ও হ্যাঁ কফি, কফিটা আমার ঝাল হলো কি করে? আমি তো চিনি দিয়েছিলাম কফিতে, তারপরেও ঝাল কি করে হলো? নিশ্চয়ই কেউ আমার কফির সাথে গন্ডগোল করেছে, কিন্তু কে করবে? তখনই তে জাঙ্কুকের কথা মনে পড়ে। জাঙ্কুকে এই কাজটা করেছে, তে একদম নিশ্চিত এবার তার জাঙ্কুকের উপর রাগ হচ্ছে। এই সমস্ত কিছু জাঙ্কুকের জন্য হয়েছে। তাই সে আর লজ্জা না করে রেগে ফুলে জাঙ্কুকের কাছে চলে আসে। জাঙ্কুক তার রুমে বসে আছে, সে তার চিন্তায় মগ্ন। এই যে মিস্টার কাজিন, এসব তোমার কাজ তাই না? তুমি আমার কফিতে মরিচের গুঁড়ো মিশিয়ে ঝাল করেছো। তোমার এত বড় সাহস, তুমি আমার কফিতে মরিচের গুঁড়ো দিয়েছো? আমি ঝাল একদম সহ্য করতে পারি না। একে তো মরিচের গুঁড়ো দিয়েছো, তারপর বাড়ি থেকে সব পানি উধাও করে দিয়েছো। এই সব কিছু তোমার কাজ। করলে করেছি তো কি হয়েছে? তুমিও তো আমার খাবারে মরিচের গুঁড়ো দিয়েছিলে। কই, আমি তো তোমাকে কিছু বলিনি। সবকিছু জেনে শুনেও চুপ করেছিলাম, তোমাকে একটা প্রশ্নও করিনি। তাহলে এখন তুমি কেন এসে আমাকে প্রশ্ন করছো? আমি তোমার খাবারে মরিচের গুঁড়ো দিয়েছি বলে তুমি আমার কফিতে মরিচের গুঁড়ো দিয়ে দিবে? তুমি আমাকে অপমান করেছিলে, আমি সেই জন্য দিয়েছি। হ্যাঁ সেটাই তো, আমি তোমাকে অপমান করেছি, তার জন্য তুমি আমার খাবার মরিচের গুঁড়ো দিয়েছো। আর তুমি আমার খাবারে মরিচের গুঁড়ো দিয়েছো বিদায় আমি তোমার কফিতে মরিচের গুঁড়ো দিয়েছি। হিসাব বরাবর। তুমি যেটা করেছো সেটা একদম ঠিক করনি। আজকে তোমার জন্য আমি আমার ফার্স্ট কিসটা হারিয়ে ফেলেছি, শুধুমাত্র তোমার জন্য। আমার ক্ষেত্রেও তো সেটা হয়েছে, তুমিও তো আমার ফার্স্ট কিস চুরি করে নিয়েছো। এখন আমি আমার ফিউচার ওয়াইফকে কি বলবো যে একটা মেয়ে তো না, আমার কাজিন আমাকে কিস করে আমার ফার্স্ট কিসটা চুরি করে নিয়েছে। এই সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি আমার কফিতে মরিচের গুঁড়ো না দিলে এমন কিছু ঘটতোই না। এখন আমাকে সরি বলো। কি বললে তুমি? আমি তোমাকে সরি বলবো?
কখনো না, আমি কখনো কাউকে সরি বলিনি। আর তোমাকে সরি বলবো কোন প্রশ্নে আসছে না। তুমি আমাকে সরি বলবে না, তাই তো? এত বড় একটা অন্যায় করেছো, তারপর মানা করছো আবার সরি বলবে না? আমি কি বাড়ির সবাইকে দেখে একসাথে জড়ো করবো? করলে করতে পারো, আমার তো কোনো প্রবলেম নেই। তার মানে তুমি সত্যি সত্যি আমাকে সরি বলবে না? যা করেছো তার জন্য তুমি মোটেও পস্তাচ্ছ না? না, একদমই না। আমার তো ভালোই লাগছে। তবে রে, দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই চিৎকার করে বাড়ির সবাইকে আবারও ডাকতে চায়। তখনই জাঙ্কুক তার হাতটা ধরে ফেলে, এক টান দিয়ে তাকে নিচের সাথে মিশিয়ে নিয়েছে। তে ঠোঁটের সাথে আবারও তার ঠোঁট ডুবিয়ে দিয়েছে। এবার তো তে অবাক হয়ে গেছে, তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সে তার মন প্রাণ দিয়ে চেষ্টা করছে জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু কিছুতেই পারছে না। বেশ কয়েকবার চেষ্টা করার পর ফাইনালি জাঙ্কুককে নিজের কাছ থেকে সরাতে পেরেছে। তোমার এত বড় সাহস যে তুমি আমাকে আবার কিস করেছো? তোমার সাহস তো কম না। আমার সাহস আছে বলেই তো আমি তোমাকে কিসটা করেছি। ভীতু হলে তো এখান থেকে পালিয়ে যেতাম। যেহেতু তুমি আমাকে একবার কিস করেই ফেলেছো, তাহলে দ্বিতীয়বার করতে আর সমস্যা কোথায়? তুমি যে এতটা অসভ্য সেটা আমার জানা ছিল না। বিদেশে থাকো বলে তো আজকে চরিত্রের অবস্থা। এবার জাঙ্কুক রেগে গেছে, সে তের দুটো হাত চেপে ধরে। কি বললে তুমি? তুমি আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছো? কতদিন হলো আমাকে চেনো তুমি, যে একদিনের দেখায় তুমি আমার চরিত্রকে প্রশ্ন করছো? ছাড়া বলছি আমাকে, আমার লাগছে। আমি যা দেখেছি সেটাই বলছি। তুমি আমাকে আবার কেন কিস করেছো? বেশ করেছি, আবার করেছি। যদি আবার আমার সাথে লাগতে আসো তাহলে এর থেকেও ভয়ঙ্কর অবস্থা করবো বলে দিচ্ছি। আমি ভালোর ভালো, খারাপের খারাপ, তাই অন্তত আমার সাথে লাগতে এসো না। সে তুমি যত চালাকি বা যত দুরন্তই হয়ে থাকো না কেন, আমার সাথে লাগতে আসলে তুমি মোটেও পারবে না। কি বললে তুমি? আমি তোমার সাথে পারবো না? তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? বলতে পারো সেটাই। তোমার যদি এত অহংকার, তাহলে হ্যাঁ, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। পারলে তুমি আমাকে হারিয়ে দেখাও। ঠিক আছে, আমি এর শেষ দেখে ছাড়বো তুমি কতটা কি করতে পারো, আমিও দেখে ছাড়বো। তে রেগে ওখান থেকে চলে আসে। তার মাথায় এখন একটাই চিন্তা ভাবনা, সে কি করে জাঙ্কুককে শাস্তি দিবে। সে যতবারই জাঙ্কুককে শাস্তি দিতে যায় ততবারই উল্টো নিজেই ফেসে যায়, নিজের জালে নিজেই আটকে যায়। জাঙ্কুক প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে উঠতো। তে ভাবলো আজ তার বিছানায় এক বালতি ময়লা পানি ঢেলে দিয়ে আসবে। তাই এক বালতি পানি নিয়ে তে চুপি চুপি জাঙ্কুকের রুমে আসে। রুমটা অন্ধকার ছিল। বিছানায় কে একজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। খুব আরামে ঘুমাচ্ছেন, তাই না বিদেশি সাহেব? এবার বুঝবেন কত ধানে কত চাল। ঘুমের মাঝে ডিস্টার্ব করলে যে কেমন অনুভূতি হয় সেটা আপনাকে আমি আজকে খুব ভালো করে বুঝাবো। এটা বলেই তে হাতে থাকা এক বালতি ময়লা পানি বিছানার উপর ঢেলে দিয়েছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। ঠিক তখনই তার পেছন থেকে কেউ একজন শান্ত গলায় বলে ওঠে, খুব মজা লাগছে তাই না? তা তুমি কি কাউকে খুঁজছো? তে চমকে উঠেছে। পেছনে ঘুরে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে। এ কি, তুমি এখানে দাঁড়িয়ে আছো? তাহলে কম্বলের নিচে কে? ওখানে তো কেউ নেই, শুধু কোলবালিশ রয়েছে। কেন বলো তো? আর তুমি এক বালতি ময়লা পানি আমার বিছানায় কেন ঢেলেছো? শুধু শুধু বৃষ্টির দিনে আমার বিছানাটা ভিজিয়েছো। এখন নতুন করে আরেকটা বিছানা কিনতে হবে। বলো তো কত খরচ হবে? শুধু শুধু নষ্ট করলে, তাই না? আমার বাবার কাছে টাকা আছে পর্যাপ্ত পরিমাণের, এমন বিছানা 4-5টা কিনতে পারবে। তো আপনাকে খরচ নিয়ে চিন্তা করতে হবে না। খরচ নিয়ে না হয় চিন্তা করলাম না, কিন্তু তুমি ময়লা পানিটা কেন ঢাললে বললে না তো? আমি তো ইচ্ছে করে কিছু করিনি, হোঁচটকে পড়ে গেছি, তার জন্য বিছানাটা ভিজে গেছে। আসলে কি বলতো, তোমার পুরো প্ল্যানটাই আমি বুঝতে পেরে গেছি, তাই তো আমার বদলে বিছানায় কোলবালিশ শিখেছি। আমার ঘুম নষ্ট করতে এসেছিলে, আমাকে শাস্তি দেবে? আমাকে শাস্তি দেওয়া এত সহজ না। সে তুমি যত যাই চিন্তা করো না কেন, প্রত্যেকবার আমি জিতবো। তে মেজাজটাই খারাপ হয়ে যায়। 1 মিনিটও দেরি না করে ওখান থেকে বের হয়ে যায়। কিন্তু সে হাল ছাড়েনি, এত সহজে সে হার মানবে না। বিকালে যখন জাঙ্কুক রেডি হয়ে বের হতে যাবে, সে তার জুতা খুঁজছিল এবং অনেক কষ্ট করার পর যখন সে তার জুতাগুলা দেখলো, সেগুলা আর পরার অবস্থা ছিল না। একদম কাদা মাটি দিয়ে ভরে আছে, আর তার ভিতরে ইঁদুর ছোটাছুটি করছে। কিছু জুতো তো ইঁদুর নষ্টই করে ফেলেছে, কিন্তু তারপরেও জাঙ্কুক রাগ করেনি। সে শান্তভাবেই বলল, তে তোমাকে অনেক ধন্যবাদ আমার জুতাগুলো নষ্ট করার জন্য। আসলে কি বলতো, আমার জুতাগুলো পুরাতন হয়ে গেছে। আমি ভাবছিলাম নতুন জুতো নিব, কিন্তু এই জুতাগুলা যে কি করব বুঝতে পারছিলাম না।
তো ভালো হয়েছে। আর এর থেকেও ভালো কথা, ইঁদুরকে খেতে দিয়েছো। বেচারা ইঁদুরগুলা মনে হয় কতদিন খায়নি। আমার জুতা খেয়ে তাদের পেটটা ভরে গেছে। একটা উপকার করেছো তুমি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার এখানে কয়েক জোড় জুতো নষ্ট হয়ে গেছে, তারপরেও তুমি শান্ত হয়ে বলছো যে তুমি আরেক জোড় জুতো কিনে নেবে। ইঁদুরকে খাইছি, ভালো করেছি। তুমি কি মানুষ নাকি একটা বিরক্তকর রোবট? সে তুমি আমাকে রোবট, এলিয়েন যা খুশি ভাবতে পারো, আমার কোনো সমস্যা নেই। এনিওয়েজ, আমার সময় নষ্ট হচ্ছে। দাও আমার ফোনটা দাও। ও ফোন মানে? কিসের কথা বলছো তুমি? ও কামন, তুমি খুব ভালো করে জানো কিসের কথা বলছি। আমার ফোনটা তোমার কাছে আছে, ওইটাই দাও আমাকে। তোমার ফোন আমার কাছে কি করবে? আমাকে দেখে কি তোমার চোর মনে হচ্ছে? তা আমি কি একবার বলেছি তুমি ফোনটা চুরি করেছো? তা তোমার কাছে আছে, তাই আমাকে দাও। আমার কাছে কোনো ফোন টোন নেই, শুধু শুধু মিথ্যে বললেই হলো নাকি? সত্যি বলছো ফোনটা তোমার কাছে নেই? কিন্তু লোকেশন তো এটাই বলছে। আমার ফোন আমার সামনে আছে, তোমার কাছে আছে। মনে হচ্ছে তোমার বডিতে কোথাও লুকিয়ে রেখেছো। তা তুমি কি নিচ থেকে দিবে নাকি আমি টাচ করব? এই না না, আমাকে টাচ করবে না, একদম চেষ্টা করবে না আমাকে ছোঁয়ার। আমি দিচ্ছি। তাই জাঙ্কুকের ফোনটা বের করে তার হাতে দিয়ে দিয়েছে। আর জাঙ্কুক বাড়ি থেকে বের হয়ে যায় গ্রামটা ঘোরার জন্য। এবার তো ভীষণ বিরক্তকর লাগছে। সে কিছুতেই জাঙ্কুককে নিজের হাতে আনতে পারছে না। এই ছেলেটার মাথায় তো প্রচুর বুদ্ধি, কোনোভাবেই ফাঁসাতে পারছি না। কোনো না কোনো ভাবে ছুটে যাচ্ছে। এখন আমি কি করব? কি করে তাকে হারাবো? আমি কি করলে সে নিচ থেকে এসে আমার কাছে সরি বলবে? কি করলে? তে জাঙ্কুকের ব্যাপারে চিন্তা করতে ব্যস্ত। রাত্রে 2টা বাজে। তে আজকে জাঙ্কুককে ভূতের ভয় দেখাবে ভেবেছে। তাই নিজে ভূত সেজে জাঙ্কুকের রুমে চলে আসে এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করছে নানানভাবে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। জাঙ্কুক যেন এসব কিছুই পাত্তা দিচ্ছে না। সে তার মতো শুয়ে আছে। এই যে ভূত সাহেবা, বাইরে দাঁড়িয়ে থেকে মশার কামড় না খেয়ে ভিতরে আসতে পারেন। আপনার এই প্ল্যানটাও বেঁচতে গেছে, তাই আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, ভিতরে আসতে পারেন। আর হ্যাঁ, আপনার ওড়নাটা কিন্তু জানলার বাইরে আটকে আছে। আসার সময় একটু সাবধানে আসবেন, পড়ে যেতে পারেন। তিনি নিচে তাকিয়ে দেখে সত্যি তার ওড়নাটা জানলায় লেগে আছে। এক্ষুনি সে পা বাড়ালে হয়তো পড়ে যেত। বলছিলাম যে বোধ সাহেবা, আপনি না অ্যাক্টিংটাই বড় কাঁচা। আপনার অ্যাক্টিংটা মোটেও হচ্ছে না। পরের বার বোধ সাজলে একটু প্র্যাকটিস করে আসবেন। তুমি সবকিছু এত তাড়াতাড়ি কি করে বুঝতে পারো? আমার সকল প্ল্যানে তুমি বেচতে দিচ্ছ। আজ পর্যন্ত কেউ আমার সাথে পারেনি। আর তুমি আমাকে হারিয়ে যাচ্ছ তো হারিয়ে যাচ্ছ, কিন্তু মনে রেখো আমি একদিন না একদিন তোমাকে হারিয়েই ছাড়বো। তুই গাল ফুলিয়ে ওখান থেকে চলে যায়। আজকের প্ল্যানটাও তার কাজে দেয়নি। পরের দিন সকালে জাঙ্কুক যখন শাওয়ার নিচ্ছিল, তখন হঠাৎ করে পানি বন্ধ হয়ে গেছে। অনেক ট্রাই করার পরেও কিছুতেই হচ্ছিল না। সে সারা শরীরে সাবান মেখে দাঁড়িয়ে আছে আর মাথায় শ্যাম্পু। যাক বাবা, পানিটা আবার কোথায় চলে গেল? মা, মামুনি, কোথায় তোমরা? দেখো তো পানি কি হয়েছে। আমি মাথায় শ্যাম্পু করে দাঁড়িয়ে আছি, সারা শরীর আমার মেখে আছে সাবানে। দেখো তো পানি কেন আসছে না? একই কাজিন বাবু, আপনার একই অবস্থা, সারা শরীরে সাবানের ফেনা লেগে আছে। বাড়িতে তো কারেন্ট নেই আর পানিটাও শেষ হয়ে গেছে। এখন আপনি কি করবেন বলেন তো? কি বললে তুমি? কারেন্ট চলে গেছে, তার মানে পানি উঠবে না এখন? এতক্ষণ কি আমি এভাবে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, অপেক্ষা তো একটু করতেই হবে। আর যাই বলেন না কেন, এই অবস্থাতে কিন্তু আপনাকে বেশ লাগছে, একদম সাদা ভূতের মতো। আমার এমন বাজে অবস্থা দেখে তুমি মজা নিচ্ছ? দাঁড়াও, দেখাচ্ছি মজা। তুই ওখান থেকে পালিয়ে যেতে চায়, তখনই জাঙ্কুক তার হাত ধরে তাকে ওয়াশরুমে নিয়ে আসে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে এবং জাঙ্কুকের শরীরের সকল সাবানের ফেনা তের শরীরে লাগিয়ে দিয়েছে। আরো কিছুটা শ্যাম্পু নিয়ে তের চুলে ঘষে দিয়েছে। কি, এটা তুমি কি করলে? আমার সারা শরীর তুমি ভিজিয়ে দিয়েছো। শ্যাম্পু কেন দিয়েছো? পানি নেই তুমি দেখতে পারছো না? হ্যাঁ নেই তো, এখন অপেক্ষা করতে হবে। আমরা দুজনে অপেক্ষা করব কারেন্ট কখন আসবে। ছাড়া বলছে আমাকে, আমি এত সুন্দর করে সাজুগুজু করে এসেছি বাইরে যাব বলে, আর তুমি এক নিমেষে সব নষ্ট করে দিয়েছো। বললাম না কোথাও যেতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত পানি আসছে এইভাবে দাঁড়িয়ে থাকবে। আমি জানি এর পিছনে তোমার কোনো না কোনো হাত অবশ্যই আছে। তুই যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুক কিছুতেই তাকে ছাড়ছে না। 2 হাত ধরে আছে, আর পারছে না। এবার ক্লান্ত হয়ে গেছে। কিছুতেই জাঙ্কুকের শক্তির সাথে তার শক্তি পেরে উঠছে না। দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের নিঃশ্বাস এসে তার মুখে পড়ছে। সে যে নিজের
অজান্তেই কখন যেতে এতটা কাছে চলে এসেছে বলতে পারবে না। তে চোখ তুলে জাঙ্কুকের চোখের দিকে তাকায়। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য ওই চোখ দুটোই আটকে গেছে। হঠাৎ করে শাওয়ার থেকে পানি পড়তে শুরু করেছে। দুইজনেই পানির নিচে দাঁড়িয়ে আছে। তের শরীর দিয়ে পানি ঝরে যাচ্ছে আর জাঙ্কুক অপলক ভাবে তার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তার হাত দিয়ে তের চুলগুলো মুখের কাছ থেকে সরিয়ে দিয়েছে। দুজন বেশ কিছুক্ষণ ওভাবে শাওয়ারের নিচে দাঁড়িয়েছিল। কেউ কিছু বলার সাহসই পাচ্ছে না। জাঙ্কুক বাবা, তুই কি এখনো ওয়াশরুমে? দেখ তো পানি এসেছে কিনা। কে জানি ছাদে পানিটা অফ করে দিয়েছিল। হ্যাঁ মামুনি, পানি এসেছে, তুমি যেতে পারো। সমিস্তে শুনলে তো মামুনি কি বললো? কেউ একজন ছাদে পানিটা অফ করে দিয়েছে, আর সেটা একমাত্র তুমি ছাড়া অন্য কেউ না। তো বলো, এটার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায়? কিছুই না। আমি কিছু করিনি, তাহলে শাস্তি কেন দিবে? তোমার কাছে কি কোনো প্রুফ আছে যে আমি পানিটা অফ করেছি? তুমি খুব ভালো করে জানো কাজটা কে করেছে, তারপরে প্রমাণ খুঁজছো। ছাড়ো আমাকে, আমাকে যেতে হবে। জাঙ্কুক তাকে ছেড়ে দিয়েছে। তে যাওয়ার জন্য যখনই পাটা বাড়িয়েছে, সাবানের মধ্যে পা লেগে সে নিচে পড়ে যায়। পড়ার আগে সে জাঙ্কুককে শক্ত করে ধরেছিল, যার জন্য তারা দুজনে নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর অ্যাক্সিডেন্টলি তের ঠোঁটের সাথে জাঙ্কুকের ঠোঁট আবারও মিলে গেছে। দুইজন অবাক চোখে দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। কেউ কারো কাছ থেকে সরার চেষ্টাই করছে না। মনে হচ্ছে এই মুহূর্তটা তাদের কাছে ভালো লাগছে। বেশ কিছুক্ষণ পর তারা দুজনের সেন্সে ফিরে আসে আর তে তাড়াহুড়া করে ওখান থেকে দৌড়ে চলে যায়। এই নিয়ে 3 বার হলো আমাদের কিস হয়ে গেছে। এটা কি জাস্ট অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? দিন যেতে লাগলো। ঝগড়া, দুষ্টুমি, খুনসুটি সব যেন তাদের প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার, এখন তারা একে অপরকে না দেখলে মনে হয় দিনটাই ফাঁকা লাগে। জাঙ্কুক তো প্রতিদিন সকালে উঠেই আগে তের খোঁজ করে, আর অন্যদিকে তেরও সেম অবস্থা। কারণে অকারণে সে জাঙ্কুকের সামনে ঘোরাঘুরি করবে। একদিন বিকেলবেলা হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তে ছাদে যায় শুকনো কাপড় আনতে। বাইরে এতটা বাতাস ছিল যে তে ঠিক মতো দাঁড়াতেই পারছিল না। জাঙ্কুক দৌড়ে তের কাছে যায় এবং তার হাতটা শক্ত করে ধরে। তে তো ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। কয়েক সেকেন্ড পর আস্তে আস্তে চোখ খুলে দেখে জাঙ্কুক তার খুব কাছে দাঁড়িয়ে আছে। এক হাতে তার হাত ধরে আছে, আরেক হাতে তার কোমরটা শক্ত করে ধরে আছে। আকাশ থেকে বৃষ্টি পড়তে লাগলো। বৃষ্টির পানি দুজনের গাল বেয়ে পড়ছে। এই ঝড় বৃষ্টির মাঝে একা একা ছাদে কেন এসেছো তুমি? দেখতে পাচ্ছ না কেন এসেছি? কাপড় নিতে এসেছি। অকারণে তো মজা করতে আসিনি এখানে। আমি একটা প্রশ্ন সহজ করে জিজ্ঞাসা করেছি, এত তেড়াবেঁকা করে উত্তর দিতে হয় কেন তোমার? তুমিও তো আমার থেকে কোনো অংশে কম না। যেমন আমার অবস্থা তেমনই তোমার অবস্থা। দুজনেই আবার চুপ হয়ে গেছে। ঝগড়া করার মতো আর কোনো লজিকই খুঁজে পাচ্ছে না। সেদিনের পর থেকে তাদের দুষ্টুমি কিছুটা কমে গেছে। দিন যত যাচ্ছে তাদের ঝগড়াগুলো বদলে যাচ্ছে। এখন ঝগড়া করলেও তার মাঝে লুকিয়ে থাকে হাসি আর মজা। কি অদ্ভুত এক টান। এক বিকেলে গ্রামের পাশে নদীর ধারে সবাই ঘুরতে গিয়েছিল। সূর্য তখন ডুবছে। চারপাশে আকাশটা কমলা রঙের হয়ে গেছে। একা একা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ম্যাডাম, আজকে কি কাউকে মরিচ খাওয়ানোর কোনো প্ল্যান নেই? না, প্ল্যান নেই, আমার একদম ইচ্ছে করছে না। তাছাড়া আমি তোমাকে যে ধরনের মরিচই দেই না কেন, তুমি কিছুতেই হারবে না। সবসময় আমার এগেনস্টে জিতে যাচ্ছ, তাই আর পারছি না আমি তোমার সাথে। কথা তো সত্য। একটা জিনিস কি জানো, সব জায়গায় জেতা যায় না। মানে কি বলতে চাইছো তুমি? কিছু মানুষের কাছে হেরে যেতে হয় ইচ্ছে করে। এক নজরে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সে কি বলতে চেয়েছিল সেটাই খুঁজছে। বাতাসে তার চুলগুলো উঠছিল। জাঙ্কুক তার হাত দিয়ে আলতো করে তার চুলগুলো সরিয়ে দিয়েছে কপাল থেকে। জানোতে, আমি প্রথম দিন ভেবেছিলাম তুমি হয়তো পৃথিবীর সব থেকে বিরক্তকর একটা মেয়ে। তাই বুঝি আমি খুব বিরক্ত? তা এখনো কি সেটাই ভাবো? না, মোটেও না। এখন আর মনে হয় না। এখন তো তোমাকে ছাড়া এই গ্রামটাই ফাঁকা ফাঁকা লাগে। তুমি যখন রাগ করো তখনও তোমাকে সুন্দর লাগে, আর যখন ঝগড়া করো তখনও আরো বেশি সুন্দর লাগে, আর যখন হাসো তখন মনে হয় বারবার শুধু তোমাকেই দেখি। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। কিছু বলার সাহসই পাচ্ছে না। এতদিনের ঝগড়া, দুষ্টুমি, রাগ সবকিছু মিলেমিশে বুকের ভেতর যেন অন্যরকম একটা অনুভূতি তৈরি করে দিয়েছে। তোমাকে একটা কথা জানাতে এসেছিলাম। তে কথা?
কি কথা? কালকে আমরা আমাদের বাড়িতে ফিরে যাচ্ছি। মানে বাড়িতে ফিরে যাচ্ছ মানে? হ্যাঁ, আমরা তো এখানে কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলাম। অনেক তো ঘোরাঘুরি হলো, প্রায় 1.5 মাস হয়ে গেছে আমরা এখানে এসেছি। এখন তো যেতে হবে, তাছাড়া বিজনেসের একটা কাজ পড়ে গেছে, তাই ইমার্জেন্সি যেতেই হবে। তাই আগে কিছুই জানানো হয়নি। কালকে সকালে আমরা চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আর কখনো আসবে না? সেটা তো এখন বলতে পারছি না। তের মনটা খারাপ হয়ে গেছে, সে আর কিছু বলেনি, ওখান থেকে দৌড়ে চলে গেছে। সারাটা দিন জাঙ্কুক আর তের সাথে কথা বলার সুযোগই পায়নি। মনে হচ্ছিল তে যেন তার কাছ থেকে লুকিয়ে আছে, একদম চুপচাপ। জাঙ্কুক কয়েকবার কথা বলতে চেয়েছিল কিন্তু পারেনি। সে সবসময় জাঙ্কুকের কাছ থেকে পালিয়ে গেছে। পরের দিন সকালে তারা যখন বাড়িতে ফিরে যাচ্ছিল, জাঙ্কুক গাড়িতে উঠে বসলো। সবাই তাকে বিদায় দিচ্ছে, শুধুমাত্র তে ছাড়া। তে দূরে দাঁড়িয়ে আছে, তাকে দূর থেকে দেখছে, কাছে আসছে না। তের চোখের দিকে তাকিয়ে আছে, অনেক কিছু বলতে চেয়েও যেন বলা হয়নি। ধীরে ধীরে গাড়িটা চলতে শুরু করে দিয়েছে। তে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। যতক্ষণ না পর্যন্ত গাড়িটা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, সে ততক্ষণ যাবৎ জাঙ্কুকের গাড়িটাই দেখে যাচ্ছিল। নিজের অজান্তেই তের চোখে পানি চলে এসেছে। চোখের পানিটুকু মুছে তে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে ফেলেছে। শহরে ফিরে আসার পর জাঙ্কুকের সবকিছুই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। কোনো কাজেই তার মন বসছিল না। বন্ধুদের সাথে আড্ডা দিতেও তার আর ভাল লাগছে না। এখন আর বন্ধুদের সাথে আড্ডা দিতে মন চায় না। তার থেকে বড় কথা, সে এখন রাতের বেলা ঘুমাতে পারে না। বুকটা কেমন জানি খালি খালি লাগে। তে মুখটা শুধু তার চোখের সামনে ভেসে ওঠে। তার রাগ, অভিমান, হাসি, ঝগড়া সবকিছু এখন যেন স্মৃতি হয়ে গেছে। বারবার সেই সবকিছু মনে পড়ছে। অন্যদিকে তেরও সেম অবস্থা। এখন আর সে বাড়ি থেকে বের হয় না। আগে যেমন চঞ্চল ছিল, সারাদিনই বাইরে ঘোরাঘুরি করত, এখন আর বাড়ি থেকে তেমন একটা বের হয় না। একদিন জাঙ্কুক তার রুমে বসেছিল, মনটা ভীষণ ব্যাকুল হয়ে পড়েছে তের সাথে কথা বলার জন্য। 1 সপ্তাহ হয়েছে গ্রাম থেকে ফিরেছে তারা। এই 1 সপ্তাহ জাঙ্কুক যে কিভাবে কাটিয়েছে একমাত্র সেই জানে। বলছিলাম যে জিমিনা, তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ ভাইয়া, বলো, কি বলতে চাও? আমি বলছিলাম যে তোর কাছে কি তের নাম্বার আছে? তের নাম্বার? হ্যাঁ অবশ্যই আছে, থাকবে না কেন? কিন্তু তুমি তের নাম্বার দিয়ে কি করবে ভাইয়া? কি করব সেটা না হয় তোকে আমি পরে জানাবো, আগে তুই নাম্বারটা দে। সামথিং সামথিং, তার মানে কিছু একটা পাকাচ্ছ তোমরা, তাই না? ভাই চুপ কর তো, বাবা মা শুনে ফেলবে। তোকে যেটা বলেছি আগে সেটা কর। তার মানে আমি ঠিকই ধরেছি ভাইয়া, সামথিং সামথিং, তোমাদের মাঝে কিছু একটা চলছে, তাই না? এখন কিন্তু তুই আমার হাতে মার খাবি জিমিনা, তোকে আমি যেটা বলেছি ওটা কর। হ্যালো, কে বলছেন? আমি তোমার খুব কাছের একজন মানুষ, আমাকে খুব ভালো করে চেনো। মানে আপনি আমার কাছের মানুষ? মানে কি বলছেন বলেন তো? ওই যে বললাম, খুব কাছের একজন মানুষ, যার কথা দিনে রাতে 24 ঘন্টা চিন্তা করছো। কিসব বাজে বাজে কথা বলছেন? আমি আপনাকে চিনি না, কেন ফোন করে অযথা আমাকে ডিস্টার্ব করছেন বলেন তো? আমাকে চেনো না? খুব ভালো করে চেনো, একবার দেখো তো ভেবে। তের কাছে বয়সটা খুবই চেনা চেনা লাগছে, কিন্তু সে ধরতে পারছে না। অনেক চিন্তা করার পর অবশেষে সে বুঝতে পারলো যে এটা আর কেউ না, জাঙ্কুক। জাঙ্কুক, তুমি তুমি আমাকে ফোন করেছো? যাক, অবশেষে তাহলে মনে পড়েছে আমার কথা। আমি তো ভাবলাম ভুলে গেলে। ভুলে যাবো কেন? তোমার কথা তো আমার সবসময় মনে পড়ে। ও তাই নাকি? তা আমাকে কিভাবে টাইট করা যায়, কিভাবে মরিচ খাওয়ানো যায়, ও বেলায় চিন্তা করো নাকি? মজা করো না তো। তা কি মনে করে ফোন দিয়েছো? 1 সপ্তাহ পার হয়ে গেছে, এতদিনে মনে হলো? মনে তো আমার তখন থেকে ছিল, যখন বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু কি করে তোমার সাথে কথা বলবো সেই সুযোগটাই পাচ্ছিলাম না। অবশেষে অনেক কষ্ট করে জীবনের কাছ থেকে তোমার নাম্বারটা নিয়েছি। তারা দুজন ফোনে কথা বলতে থাকে। রাত যত গভীর হচ্ছিল, তাদের ফোনে কথাও তত দীর্ঘ হচ্ছিল। প্রথম দিকে তো শুধু খুনসুটি ছিল, তারপর কথাবার্তা আস্তে আস্তে বদলে যেতে লাগে। এখন তারা কোনো কারণ ছাড়াই একে অপরকে ফোন দিয়ে বসে। এক রাতে তে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল, ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। জাঙ্কুকের নাম লেখা। অজান্তেই তার ঠোঁটে হাসি চলে এসেছে। কি ব্যাপার বলো তো,
এত রাতে আমাকে ফোন করেছো, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, শুধু ঘুম আসছিল না তাই তোমার কথা মনে পড়লো। ঘুম আসছিল না কেন? কারণ একটা ঝগড়াটে মেয়েকে খুব মনে পড়ছিল। তাই নাকি? ঝগড়াটে মেয়েটাকে খুবই মনে পড়ছে? তা ওই ঝগড়াটে মেয়েটাকে তো তোমার একদমই সহ্য হতো না। হ্যাঁ, হতো নাই তো, কিন্তু এখন আর না দেখলে আমার দিনটাই খারাপ লাগে, মনে হয় যেন দম বন্ধ হয়ে মারা যাবো। জাঙ্কুকের কথা শুনে কিছুক্ষণ চুপ হয়ে যায়। তার বুকের ভেতরটা ধীরে ধীরে কেমন যেন উষ্ণ হয়ে যাচ্ছিল। তার দীর্ঘ সময় ফোনে কথা বলে। অন্য একদিন জাঙ্কুক থেকে ভিডিও কল করেছে। তার চুল শুকাচ্ছিল। তুমি কি জানো ঠিক তোমাকে কতটা সুন্দর লাগছে? তুমি কি এখন আমার সাথে ফ্লার্ট করতেও শিখে গেছো? না, একদমই না, আগে থেকেই তো ছিল, শুধু আমি বুঝতে দেরি করে ফেলেছি। তুই লজ্জা পেয়ে ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে। এই যে পালাচ্ছ কোথায়? দেখি তোমার চেহারাটা। যাও তো, কি আজব কথা বলো না, আমি এখনই ফোন কেটে দিচ্ছি। না না, কেটো না। আচ্ছা ঠিক আছে, চুপ হয়ে গেলাম, আর একটা কথা বলবো না। তাদের কথা অনেকক্ষণ যাবতেই চলছে। দেখতে দেখতে বেশ কয়েকদিনই পার হয়ে গেছে। আজ দুদিন যাবত তের সাথে জাঙ্কুকের কথা হচ্ছে না। তে অনেকবার কথা বলার চেষ্টা করলেও জাঙ্কুককে সে কিছুতেই ফোনে পাচ্ছিল না, যার কারণে তের মনটা ভীষণই খারাপ। বিকেল বেলা পুকুর পাড়ে বসেছিল, তার মনটা ভীষণ খারাপ লাগছে। এই ছেলেটাও না কখন যে কি করে বুঝতেই পারি না। আজ দুদিন হয়ে গেল কথা বলতে পারছি না তার সাথে। আচ্ছা, ও ঠিক আছে তো? আনমনে একা একা বসে বকবক করছিল। তখনই সে ফিল করে কেউ একজন এসে তার পাশে বসেছে। সে আর ঘুরে দেখেনি। কিরে ময়ূরী, এতক্ষণ লাগে তোর আসতে? সে কখন থেকে খবর পাঠিয়েছে এখানে আসতে, তুই মাত্র আসলি? কি করব বলো ম্যাডাম, রাস্তায় যে অনেক জ্যাম ছিল, তাই সময় মতো আসতে পারিনি। এ কি, তুমি তুমি কোথা থেকে আসলে? কোথা থেকে আবার? অবভিয়াসলি আমার বাসা থেকে এসেছি। আচ্ছা, তুমি কি সত্যি এসেছো আমার সামনে, নাকি আমি সারাক্ষণ তোমার কথা চিন্তা করি, বা দুদিন যাবত কথা হচ্ছে না বলে আমি তোমাকে কল্পনা করছি? কোনটা বলো তো? তোমার তো এখানে আসার কথা না, নিশ্চয়ই আমি কল্পনা করছি। না, একদমই আমাকে কল্পনা করছো না। বিশ্বাস না হলে আমাকে ছুঁয়ে দেখতে পারো। ওই দেখি তো। হ্যাঁ, তুমি তো সত্যি এখানে বসে আছো, কিন্তু কি করে তুমি হঠাৎ করে গ্রামে আসলে? তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। বললে কি আর সেটা সারপ্রাইজ থাকতো? তুমিও না পারো বটে। এখানে আমি বসে বসে টেনশন করছিলাম তুমি কেন আমার সাথে কথা বলছো না, আর এখানে তুমি আমার পাশে এসে বসে আছো। তুমি খুবই পচা, আমাকে সবসময় তুমি চিন্তায় ফেলে দাও। ওকে ম্যাডাম, সরি। এখন বলো, টেনশন হচ্ছে নাকি খুশি লাগছে? দুটোই হচ্ছে। টেনশন হচ্ছিল, আর তোমাকে আমার সামনে দেখতে পেয়ে ভীষণ খুশি লাগছে। আচ্ছা, বাড়ির সবাই এসেছে নাকি শুধু তুমি? না, আমি একা আসিনি, বাড়ির সবাই এসেছে। অবশ্য আমি একা আসতে চেয়েছিলাম, কিন্তু মা বলল তারাও নাকি আসবে, তাই সবাই চলে এসেছে আবার। খুব ভালো করেছো, আমি সত্যি তোমাদেরকে ভীষণ মিস করছিলাম। আমিও তোমাকে মিস করেছি। আমি তোমাকে একটা কথা বলার জন্য এত দূর থেকে ছুটে এসেছি। জাঙ্কুক আলতো করে তার হাত দুটো ধরে। আমি জানি না শোটা কি করে করব, বাট যেভাবে পারবো আমি সেভাবে বলছি। ভুল ত্রুটি হলে তুমি মাফ করে দিও। তোমার সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল, তখন তো ভেবেছিলাম যে তুমি হয়তো দুনিয়ার সব থেকে বিরক্তকর একটা মেয়ে। তোমার মতো মেয়ে মনে হয় না এই পৃথিবীতে আর দুটো আছে, কিন্তু এখন আর সেটা মনে হয় না। এখন মনে হয় তুমি পৃথিবীর সব থেকে ভালো একটা মেয়ে। চোখটা বন্ধ করলে তোমার চেহারাটা আমার চোখের সামনে চলে আসে। এখান থেকে যাওয়ার পর আমি তোমাকে খুবই মিস করেছি। প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমি তোমাকে মিস করেছি। আর ফাইনালি আজকে অবশেষে তোমাকে আমি ছুঁয়ে দেখতে পারছি। আমি যে কখন তোমার প্রতি দুর্বল হয়ে গেছি আমি নিজেও জানি না। কখন যে তোমাকে আমার ভালো লাগতে শুরু করেছে, কখন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানিই না। এখন মনে হয় না যে আমি তোমাকে ছাড়া আর একটা সেকেন্ডও থাকতে পারবো। তাই তো আর পারছি না লুকাতে। আই লাভ ইউ তে। আমি তো আমারটা বলে দিয়েছি। এখন তুমি তোমার মনের কথাটা আমাকে বলতে পারো। হ্যাঁ না, যেটাই বলো তাতে আমি খুশি আছি। তে কিছু বলতে পারছে না, তার চোখ দুটো পানিতে ভরে গেছে। সে আর আটকাতে পারেনি, জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে, আর তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আই লাভ ইউ টু জাঙ্কুক, আই লাভ ইউ টু। আমিও তোমাকে ভালোবেসেছি। কখন জানি না, ঝগড়া করতে করতে যে কখন তোমার প্রেম পড়ে গেছি আমি বলতে পারবো না, কিন্তু আমিও তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। সারাক্ষণ শুধু তোমার কথাই মনে পড়তো, শুধু একটা নজর তোমাকে দেখতে ইচ্ছে করতো, কিন্তু পাইনি, তুমি চলে গিয়েছিলে। কিন্তু আজ যখন তোমাকে আবার দেখতে পাচ্ছি মনে হচ্ছে নিজের মাঝে প্রাণ ফিরে পেয়েছি। তারা দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে।
অবশেষে তারা একে অপরকে মনের কথাটা বলতে পেরেছে। তাহলে চলো শুরু করা যাক আমাদের জীবনের নতুন একটা অধ্যায়। আশা করছি এই অধ্যায় কোনো ঝগড়াঝাটি থাকবে না, শুধু ভালোবাসা আর খুনসুটি। মোটেও না, প্রয়োজন পড়লে অবশ্যই আমি তোমার সাথে ঝগড়া করব। সেটা তো আমি খুব ভালো করেই জানি ম্যাডাম। তুমি তো এক সেকেন্ডও ঝগড়া ছাড়া থাকতে পারবে না। কি বললে তুমি? আমি ঝগড়া ছাড়া থাকতে পারি না, তাই না? তুমি আমাকে ঝগড়াতে বলছো? এখন আবার তোমার সাথে ঝগড়া করার মুডে নেই। বাড়িতে চলো, আমি বাবা মাকে আমাদের কথা জানিয়েছি। তারা তোমার বাবা মার সাথে কথা বলে আমাদের বিয়ের দিন ঠিকঠাক করবে। তা তুমি রাজি আছো তো আমাকে বিয়ে করতে? যদি রাজি নাই থাকতাম তাহলে কি তুমি এতক্ষণ যাবত আমার সামনে বসে থাকতে পারতে? সেই কখনোই তো তোমাকে পুকুরে ধাক্কা মেরে ফেলে দিতাম। বাবারে বাবা, খুব জোর বেঁচে গেছি। একবার ওই পুকুরে ধাক্কা দিলে আমার কি অবস্থা হতো বলো তো? কি ঠান্ডা পানি রে বাবা। এখন বোঝো? আরো জিজ্ঞাসা করবে? না বাবা, আর জিজ্ঞাসা করব না। তো চলো যাওয়া যাক। তারপর তারা দুজন দুজনের হাত ধরে তাদের জীবনে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে।